এই যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি ক্যাম্পে হামলা ১ ঘন্টার বেশি সময় ধরে সেখানে গুলি বিনিময় হয়েছে। এই ঘটনা তো শুধু নিরাপত্তা নয়, রাষ্ট্রের কর্তৃত্বের প্রশ্নও কিন্তু সামনে নিয়ে এসেছে। এই যে সশস্ত্র হামলাকে এখন শুধু কি বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ আছে, নাকি এই যে যারা রাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তাদের আসলে উদ্দেশ্যটা কি? প্রথম কথা হচ্ছে চট্টগ্রামে যে ঘটনাটি ঘটল এটি আসলে খুব নিন্দনীয় একটি ঘটনা এবং এটি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আমরা কখনো কাম্য না। আমরা এই যে সরকার ৩ মাস হয়েছে, এই মুহূর্তে এমন কিছু শুধু এটা না, আপনি সাথে দেখেছেন একজন র্যাবকে হত্যা করা হয়েছে। তারপরে হচ্ছে আপনি এই অলরেডি এই ৩ মাসে প্রায় একটা জরিপে আসছে ১৩৭ জন ধর্ষণের শিকার হয়েছে, তার মধ্যে ৯১ জন হচ্ছে শিশু। তার মানে এই যে আইন শৃঙ্খলার যে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে মাত্র ৩ মাসে সরকারের এর মধ্যে, অনেকে যদিও বলেন এটা হানিমুন পিরিয়ড চলছে সরকারের, আসলে এই মুহূর্তে সরকারকে দোষারোপ করা ঠিক হবে না। আমি মনে করি শুধু মানুষ তো মনে করে যে বিএনপি ৩ মাস ক্ষমতা আসে, কিন্তু আপনি দেখেন বিএনপি ক্ষমতা আসার আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু একটা কথা খুব প্রচলন ছিল যে বাংলাদেশে একটা মাত্র দল বিএনপি যে ক্ষমতা আসার আগে ক্ষমতাচ্যুত হচ্ছে। তার মানে এই যে ১.৫ বছরে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সরকারি যতগুলো আছে বড় বড় জায়গাগুলো কিন্তু বিএনপির দখলেই ছিল। আপনি 90% বিএনপির দখলেই ছিল। আপনি অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের কোর্ট কাছারি বলেন, সরকারি অ্যাটর্নি জেনারেল বলেন, পিপি বলেন, বড় বড় লেভেলে যারা ছিল বেশিরভাগই কিন্তু বিএনপি ছিল। তখন কিন্তু এই প্রশ্নটা আসছে। এখন কথা হচ্ছে সরকারের আগের ১.৫ বছর, পরবর্তী ক্ষমতা নেওয়ার ৩ অনেক বছর, ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, জামাতের লোকজনও কিন্তু ছিল। জামাতের গুটি কয়েক, এই যে বলা হয়েছে যে সচিব আছে জামাতের ২ জন, তো শুধু ১০০ জন সচিব মধ্যে যদি ২ জন জামাতের থাকে তাহলে ৯৮ জন কাদের? এভাবে একটা প্রশ্ন আসছিল। এখন বিষয় হচ্ছে জামাতের ১-২টাকে খুব দৃশ্যমানকে দেখানো হয়েছে, কয়েকটা হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে বা কত বিশ্ববিদ্যালয় এটাকে দৃশ্যমান দেখানো হয়েছে, কিন্তু আপনি টপ টু বটম গভর্নমেন্টের টপ টু বটম আপনি দেখেন এই যে এবারে আমাদের কোরবান আসছে, কোরবানে যে মাঠগুলো দরপত্র বা ইজারা হয়, আপনি দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রথম আলোর নিউজ যে 99% ইজারা বিএনপি যারা সমর্থক তারা পেয়েছে, এবং এবারেও ক্ষমতা আসার পরেও এবারও প্রায় আজকে প্রথম আলোর পত্রিকার যে রিপোর্ট সেটা হচ্ছে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ না করে এইভাবে ধরেন যেটা ৬০ লক্ষ টাকার আর ছিল সেটাকে মাত্র ২০ লক্ষ টাকা দিয়ে, মানে হচ্ছে যেখানে কোটি কোটি টাকা, এবং কি ৮টা জেলায় ১০৮ কোটি টাকা সরকার রাজস্ব হারিয়েছে শুধুমাত্র এই উন্মুক্ত দরপত্র না দেওয়ার কারণে। আপনি ইউনোগুলোকে জিজ্ঞেস করেন যে আপনারা উন্মুক্ত দরপত্র কেন দেন নাই, তারা বলবে যে আমরা দিনে, কারণ দিলে হচ্ছে ঝামেলা হবে, মারামারি হবে, এই জন্য আমরা ইন্টারনালভাবে দিয়ে দিয়েছি। তার মানে এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় 99% আর প্রথম আলোর রিপোর্ট, বর্তমান সময়েও প্রায় 100%। আপনি যতগুলো মাঠ আপনি দেখবেন ইজারা পেয়েছে সবগুলো বিএনপির মধ্যে। এখন বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা দেখেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সবচেয়ে বড় জায়গাতে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সবগুলো মন্ত্রণালয় নিয়ে উনি ব্যস্ত, কিন্তু ওনার মন্ত্রণালয়ে যদি উনি তাকান, কারণ আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রীর পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা যদি ভালো কাজ করে, ভালো রান করে, তাহলে একটা রাষ্ট্র খুব সুন্দরভাবে চলতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ওনার মন্ত্রণালয় ছাড়া সকল মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত। আপনি দেখেছেন, আপনি মেনশনেবল ৩ মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মেনশনেবল কোনো কাজ আপনি দেখেছেন? একটা কাজ দেখেছি আমরা, অন্তর্বর্তীকালীন সরকার যে পুলিশের পোশাকের মধ্যে যে রক্ত লাগিয়ে আছে সে পোশাকটা পরিবর্তন করেছে, ভিন্ন একটা পোশাক দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী এসে আবার আগের যে পোশাকটা সে পোশাকে ফেরত গিয়েছেন কোটি কোটি টাকা খরচ করে। এখন কথা হচ্ছে মাহবুবে একটা কথা বললেন যে ভুয়োর ধ্বনি ৩ মাসের মধ্যে ভুয়োর ধ্বনি দেওয়া হলো। আপনি দেখেন ওই দিন কি ভুয়া কিন্তু প্রধানমন্ত্রীকে বলা হয়নি, ওই দিনটা ভুয়ার ধ্বনি দিয়েছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী রাইসের ঘটনাটার পরে একটা সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি বলেছেন আমরা মধ্যযুগীয় যুগে ফিরে যাব না, যে এভাবে হত্যা করা হবে মধ্যযুগে ফিরত যাব না। তার মানে এখন মানুষের একটা আবেগ কাজ করছে, মানুষ রক্তক্ষরণ হচ্ছে এই সময়। সেটা আমি সমর্থনের পরের বিষয়, বড় বিষয় হচ্ছে আপনি যখন একটা দায়িত্বের জায়গা আছেন, এখন আপনাকে ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল। আপনাকে পালস বুঝতে হবে। আপনি যদি বলেন যে আমরা মধ্যযুগীয় যাব না, এটা এই ব্যাখ্যা যাওয়ার দরকার নেই, আমরাও জানি এটা যাওয়ার দরকার নেই, কিন্তু ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আপনার বলা উচিত খুব স্ট্রংলি বলতে হবে যে এটা আমাদের রক্তক্ষরণ হচ্ছে, এটার বিচার খুব দ্রুত আইনি প্রক্রিয়া আমরা করব। কিন্তু আপনি যখন বলবেন, আপনি যখন একটা ডিফেন্স নেবেন যে আমরা মধ্যযুগে যাব না, মধ্যযুগের মাধ্যমে যেভাবে হত্যা করা হয় সেভাবে আমরা হত্যা করব না, ডিটারেন্ট পানিশমেন্টে যাব না। আপনি দেখেন ভুয়ো আমরা ক্রিকেটকে পছন্দ করি, আমাদের বাংলাদেশ যখন অন্য দলের সাথে আমরা মাঠে খেলা দেখতে যাই, আপনি দেখবেন যে যখন আমাদের দল খারাপ করে তখন আমরা নিজেরা কি ভুয়া বলি। কেন বলি? তার মানে কি আমরা কি আমাদের দেশের বিরোধী? না, আমি আমার দেশকে, আমি মনে করছি আমার ক্রিকেট টিমকে আমি এই পারফরমেন্স আশা করেছিলাম, কিন্তু সে তার পারফরমেন্স দিতে পারছে না, এই জন্য আমি তাকে পছন্দ করি, এরপরও তাকে আমি ভুয়া বলছি। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে এই যে যারা ভুয়া দিয়েছে তারা কি সবকে বিরোধী দলের? না,
আপনি যদি জনগণ সবাইকে বিরোধী দল বানিয়ে দেন তাহলে তো হবে না। সেখানে বিএনপি সমর্থনের লোকও আছে যারা মনে করে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আরো ফাংশনেবল হওয়া উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী আরো কাজ করা উচিত। তো সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে যখন কাজটা করছে না, তখন বাইরে থেকে সকলেই যারা তাকে সাপোর্ট করে তারাও তাকে ভুয়ধ্বনি দিয়ে বোঝাচ্ছে যে তোমার কাজ আমার পছন্দ হচ্ছে না। তার মানে তুমি ইউ হ্যাভ টু এমফেসাইজ ইউর মিনিস্ট্রি। আপনি দেখেন, যদি আমরা মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী, দেখেন প্রধানমন্ত্রী এই আপনি যদি 3 মাসের দিকে দেখেন, এই সরকারকে মেনশনেবল যদি কোনো সফলতা দেখতে চান, শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রী কি বলে আপনার প্রধানমন্ত্রীর একটু বিনয়িতা ছাড়া আপনি কোনো মেনশনেবল বড় কোনো ধরনের সফলতা আপনি দেখবেন না, আপনি দেখবেন না। এই যে এটার কারণেই কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, মানুষের মধ্যে এই ক্ষোভের কারণে মানুষ কিন্তু ভুয়ো দড়িটা দিচ্ছে। তার মানে এটা না যে আমরা চাই না যে সরকার কন্টিনিউ করুক, এই সরকার এখনই পড়ে যেতে হবে না। এটা হচ্ছে আমার ভিতরের আমরা এক্সপেকটেশন, দেখেন যখন প্রত্যাশা এবং প্রাপ্তি যখন মিল হবে না, তখন মানুষ কিন্তু কষ্ট পায়।